আওয়ামী লীগ এখন মরা লাশ বললেন ভিপি নূর। এদিকে ধারাবাহিক রাজনৈতিক বক্তব্য দিলে মনে হয় জনগণ আর মানবে না বলছেন আমির খসরু। জানাবো রাজনীতিতে এসেই বদলে যায় ভাগ্য, টাকা ছাড়া কিছুই বুঝতেছেন না সাবেক মন্ত্রী ফরহাদ। এবং সর্বশেষ জানাবো নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, আওয়ামী লীগ নেতা কারাগারে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগ এখন মরার লাশ বললেন ভিপি নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ এখন মরা লাশ, এই লাশ নিয়ে টানাটানি করে সান্ত্বনা ছাড়া আর কিছুই নেই। নূর বলেন, আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। তারা যদি আবার কোনোভাবে ফিরে আসে তাহলে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে নারকীয় তাণ্ডব করেছে সেটি শুরু হবে, ফের হাসিনাবাদ কায়েম হবে। তিনি বলেন, হাসিনা সরকার পতনের পর যে খেলা শুরু হয়েছে সেটা বন্ধ করুন, অন্যথায় আপনাদের জন্য সেটা শুভ হবে না। সরকারকে অনুরোধ জানাবো, সীমান্তবর্তী মানুষকে সামরিক ট্রেনিং দিয়ে প্রয়োজনে বিজিবির সঙ্গে তারাও কাজ করবে, তবু ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সাবেক ডাকসুর ভিপি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফ এর সঙ্গে গোলাগুলি হয়েছে, আমাদের বিভিন্ন সীমান্তে তারা কাঁটাতারে বেড়া দেওয়ার অপপ্রচেষ্টা করেছে, আমাদের কিছু ভূমি দখলের পায়তারা করছে তারা। শেখ হাসিনা সরকার অনেক ক্ষেত্রে তাদের সুযোগ করে দিয়েছিল। ধারাবাহিক রাজনৈতিক বক্তব্য দিলে মনে হয় জনগণ আর মানবে না বলছেন আমির খসরু। বিএনপিসি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধারাবাহিক রাজনৈতিক বক্তব্য দিলে মনে হয় বাংলাদেশের জনগণ আর মেনে নিতে পারবে না। আমাদের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন আনতে হবে। আমির খসরু বলেন, শেখ হাসিনা বিদায় হওয়ার পর বাংলাদেশের মানুষ বিরাট একটি মনোভাব তৈরি করেছে। মানুষের মনে যে প্রত্যাশা জেগেছে, সে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছে, সেটি আমাদের ধারণ করতে হবে, রাজনীতিক হিসেবে ধারণ করতে হবে, দল হিসেবে ধারণ করতে হবে। নতুন বাংলাদেশ কিভাবে গড়ব, আমাদের প্রত্যেকটি বিষয়ের উপর অবস্থান স্পষ্ট থাকতে হবে, যাতে সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তারা দেশের প্রত্যেকটি সেক্টরে কাজ করতে পারে। তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান কোথায় আছে সে বিষয়টি আগামীতে কিভাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে নিয়ে আসার জন্য আমরা কি করব, স্বাস্থ্য খাত অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে আমরা স্বাস্থ্য সেবা কিভাবে জনগণের সেবা নিয়োজিত করতে পারবো সে বিষয়টি প্রতি গুরুত্ব দিতে হবে। বিএনপি কমিটির এই সদস্য বলেন, জিয়া রহমান একজন রাজনীতিবিদ ছিলেন, ক্ষমতায় আসার পর 3 বছর ছিলেন। 3 বছরের মধ্যে এরকম একজন মানুষ, তিনি সবকিছু ভেঙে ফেলে তৈরি করেছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেন, কৃষক শ্রমিক ব্যবসায়ী প্রত্যেকটি বিষয়ের উপর তিনি নজর রাখতেন। সে বিষয়টি আমাদের অনুসরণ করতে হবে। তিনি শুধু একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, সরকার প্রধান ছিলেন না, একজন রাজনীতিবিদ ছিলেন। জিয়া রহমান সাহেব একজন আর্মি জেনারেল ছিলেন, তিনি সম্মুখ যুদ্ধ করে দেশের স্বাধীনতা ঘোষণা করেছিল এবং স্বাধীনতা যুদ্ধের সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি একজন সংস্কারক ছিলেন। সুতরাং জিয়া রহমান সম্পর্কে বলতে গেলে শেষ হবে না। তার দর্শন আমাদের মধ্যে চলে আসে। দেশের সর্বস্তরের মানুষের কথা চিন্তা করে অর্থনৈতিক কর্মকাণ্ড তৈরি করেছিলেন। অর্থনীতিতে প্রত্যেকটি মানুষের সমান অধিকার থাকবে। তিনি বলেন, তারেক রহমান বলেছেন, কোন প্রতিহিংসার রাজনীতি হবে না, যারা অপরাধ করেছে তাদের সঠিক বিচার করে আইনের কাঠগড়ায় দাঁড় করাতে হবে, যারা খুন হয়েছে গুম হয়েছে তাদের পরিবারকে সাহায্য সহযোগিতা করতে হবে এবং যারা অপরাধ করেছে তাদের সঠিক বিচার করতে হবে। আমির খসরু বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য ফ্যাসিস্ট রেজিম তৈরি করে দেশের সব প্রতিষ্ঠান একদলীয় করে ধ্বংস করে দিয়েছে, এমনকি সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান দর্শন, তার ভাবনা আমাদের ধারণ করতে হবে। জিয়া রহমান কারো বিরুদ্ধে সরাসরি তার বক্তব্য ফলো করেনি। তিনি যে কাজগুলো করতেন সেটা তিনি বলতেন, কারোর সঙ্গে বিদ্বেষপূর্ণ কোনো বক্তব্য ছিল না। রাজনীতিতে এসেই বদলে যায় ভাগ্য, টাকা ছাড়া কিছুই বুঝতেন না সাবেক মন্ত্রী ফরহাদ। টাকা ছাড়া কিছুই বুঝতেন না সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। ঘুষের টাকাও গুনে নিতেন। গত 14 সেপ্টেম্বর তিনি র্যাবের হাতে আটকের পর মেহেরপুরে মিষ্টি বিতরণ হয়েছে। ফরহাদ হোসেনের মেহেরপুরের বাড়িটি এখন জনশূন্য। দুর্দান্ত প্রতাপশালী সাবেক মন্ত্রী ফরহাদ প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন তার নিজ আসনের সব শ্রেণীর মানুষ। গত 5 আগস্ট দুপুর পর্যন্ত শহরের প্রাণকেন্দ্রে মন্ত্রীর বাড়ির সামনে খোলা জায়গায় অগণিত প্রাইভেট কার, মোটরসাইকেল সারি দেখা যেত। এই বাড়িটি কখনো রাত মানত না। দলীয় কার্যত ছাড়াও সামাজিক কার্যক্রম, বদলি, প্রমোশনের তদবির ও দেন দরবারে নারী পুরুষের ভিড় লেগে থাকতো। বাড়িটিতে হাজিরা না দিলে মন্ত্রী রাস্তা হারিয়ে যেত। জেল প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরা হাজির দিতে বাধ্য হতেন, না হলে তাকে হতে হতো হয়রানির শিকার।
জেল জুড়ে সরকারি কর্মকর্তার দলীয় নেতাকর্মীকে উঠতে বসতে তো মন্ত্রী ও তার স্ত্রী মেহেরপুর অঘোষিত রানী সৈয়দা মোনালিসা ইসলাম শিলার নির্দেশনা মতো। সেই বাড়িটিতে এখন শুনশান নীরবতা, ক্ষুদ্র মানুষের ক্ষোভের চিহ্ন সেই বাড়ির সামনে। আর এসব ক্ষোভের কারণ দলে মারাত্মকভাবে বিভাজন তৈরি, প্রশাসনকে অধীনস্থ কর্মচারীর মতো দেখা, দলের নেতৃত্ব সৃষ্টি হতে না দেওয়া। মন্ত্রী ও তার স্ত্রীর একক সিদ্ধান্তে সবকিছু করার ট্রাক প্রতীকের প্রার্থী ও সমর্থকদের বিভিন্নভাবে নির্যাতন, পরিবার ও নিকটাত্মীয়দের মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা, অনুগত না হলে প্রশাসনের কর্মকর্তা, সংবাদকর্মী বা দলীয় নেতাদের সঙ্গে কথা বন্ধ রাখা, উন্নয়নের ঠিকাদারি কাজে ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল ও দুলাভাই আব্দুল সামাদ বাবলু বিশ্বাসকে পাইয়ে দিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে বাধ্য করা, এসব কারণে মন্ত্রীর রাজত্বের পতন ঘটিয়েছে। সেই দাপুটে মন্ত্রীর বাড়ির সামনে এখন নেই কোনো জনমানব। মন্ত্রীর বড় ভাই শহীদ শাহিদ হোসেন বাবুল, মেজ ভাই শহর আওয়ামী লীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল বাড়িতে অবস্থান করলেও কেউ এখন বাড়ির বাইরে আসেন না। নিকট স্বজনরা রাতের বেলা গোপনে আনাজ পাতি সহ প্রয়োজনীয় দ্রব্য কিনে দিয়ে যাচ্ছেন। ঢাকা সিটি কলেজের শিক্ষাগত ছেড়ে 2014 সালে বিতর্কিত ভোটে এমপি এবং 2018 সালে ফের রাতের ভোটে এমপি নির্বাচিত হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী হন ফরহাদ হোসেন। 2024 সালে তৃতীয়বারের মতো আবারও বিতর্কিত একদলীয় ভোটে এক এমপি নির্বাচিত হয়ে জনপ্রশাসন মন্ত্রী হন তিনি। এমপি হওয়ার আগে ফরহাদ হোসেন তার বড় ভাই সাদিক হোসেন বাবুল, মেজ ভাই বুলবুল ও ছোট ভাই মৃদুলকে নিয়ে একটি একতলা বাড়িতে বাস করতেন। এমপি হবার আগে তাদের পরিবারের লোকজনকে রেশনের দোকানে লাইনে দাঁড়িয়ে চাল আটা নিতে দেখা গেছে। এখন তাদের বহুতল বিলাসবহুল ভবন হয়েছে। বাড়ির সামনে দখল করা জায়গায় একটি অত্যাধুনিক মার্কেট ও ওই মার্কেটটি 5 আগস্ট ক্ষুদ্র মানুষ পুড়িয়ে দিয়েছে। মন্ত্রী হওয়ার পর নিয়োগ বাণিজ্যই হয়েছেন শত কোটি টাকা ও সম্পদের মালিক। নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি এক কর্মকর্তা বলেন, মন্ত্রী হবার পর তাকে এক ব্রিফকেস টাকা ঘুষ দিলে ব্যাংক থেকে তোলা টাকাও গুনে নিয়েছেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও পরে মন্ত্রী হওয়ার পর তিনি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে বিপুল পরিমাণ টাকা কমিয়েছেন। মেহেরপুরের বারাদি ইউনিয়নের সচিব পদে কামরুজ্জামান নামে একজনকে নিয়োগ দিতে 38 লাখ টাকা ঘুষ নেওয়ার বিষয়টি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়। ফায়ার সার্ভিসের লোকবল নিয়েও মোটা অঙ্কের টাকা। মন্ত্রী শ্রী মোনালিসা ইসলাম শিলা প্রশাসনের সহযোগিতা নিয়ে মেহেরপুরের জেলার সব স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী নির্বাচন সহ কাকে কাকে জিতিয়ে আনতে হবে তা নির্ধারণ করতেন। এসব কাজে কোটি কোটি টাকা বাণিজ্য করতেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে। বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ বাণিজ্য সব রেকর্ড ভেঙে যায়। 2024 সালের 30 আগস্ট মেহেরপুর শহরের একটি ভাড়া বাড়ি থেকে জনপ্রশাসন মন্ত্রীর অনুকূলে বরাদ্দ দেওয়া কোটি টাকা মূল্যের ত্রাণ সামগ্রী উদ্ধার করে যৌথ বাহিনী, যা থাকার কথা ছিল জেলা প্রশাসন নিয়ন্ত্রণ গোডাউনে। মেহেরপুর জেলার শহরের হাসপাতাল মোড় থেকে কুষ্টিয়া সড়কের আলমপুর পর্যন্ত 7 কিলোমিটার রাস্তা 4 লেনে উন্নতি করতে ডিউ লেটার দেন জনপ্রশাসন মন্ত্রী। 73 কোটি 56 লাখ টাকার অপ্রয়োজনীয় সড়কের জন্য এই ডিউ লেটার বাবদ 2 কোটি টাকা মন্ত্রী ঘুষ নেন বলে সড়ক ও জনপথ বিভাগের এক কর্মকর্তা জানান। জেলা শিল্প সাহিত্য ক্রীড়া সাংস্কৃতিক অঙ্গনেও থাবা বসান মন্ত্রী। জেলা শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি, ক্রীড়া সংস্থা, ডায়াবেটিস হাসপাতাল সহ সর্বোচ্চ তিনি নিজের অযোগ্য লোকদের বসিয়ে প্রতিষ্ঠানগুলোকে প্রায় ধ্বংসের পথে নিয়ে যান। জেলা প্রশাসকের কার্যালয়ে মন্ত্রী বিরোধী বলয়ের কিংবা ভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের স্বাভাবিক প্রবেশাধিকার ছিল না। সাবেক ডিসি আতাউল গনি, ডক্টর মনসুর আলম খান ও শামীম হাসান মন্ত্রীর স্ত্রী মোনালিসা ইসলাম শিলার নির্দেশের বাইরে কোনো কাজ করতে পারতেন না। শুধু ব্যতিক্রম ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম। তিনি পূর্বসূরীদের অনুসরণ না করে ডিসি অফিসকে দলমত নির্বিশেষে সবার জন্য উন্মুক্ত করেন। যুগ যুগ ধরে শহরের ভেতরে গড়ে ওঠা অবৈধ ট্রাক, বাস স্ট্যান্ড, পৌর টার্মিনালের স্থানান্তর সহ নানাবিধ জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করেন। মন্ত্রী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যাহত না হওয়ার মন্ত্রী ও তার অনুসারীদের ক্ষুব্ধ করে, ফলে মাত্র 3 মাসের মাথায় নির্বাচনের আগে তাকে প্রত্যাহার করে নেন। নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, আওয়ামী লীগ নেতা কারাগারে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কবিরুল ইসলাম শিকদার ওরফে কবির শিকদার গ্রেপ্তার করা হয়েছে। যৌথ বাহিনী সূত্র জানায়, ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় ছিলেন কবির শিকদার। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী তিনি আওয়ামী লীগ অনুসারীদের পুনরায় সংগঠিত করার চেষ্টা করছিলেন। এছাড়া 18 জানুয়ারি আওয়ামী লীগ সংশ্লিষ্ট একটি ফেসবুক পেজে ঘোষিত হরতাল সফল করতে তিনি উদ্যোগ নিচ্ছিলেন বলে জানা যায়। তার বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় 3টি মামলা রয়েছে। কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম বলেন, আজ বিকেলে কবির শিকদারকে আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।
দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।